হয়ে গেল। দেখা যায়। হ্যাঁ। ওকে, 750 মিলিমিটার মার্কারি চাপে কত হবে? আচ্ছা, ডাকটা আবার পর। তোকে বলছে কি যে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে প্রাপ্ত অক্সিজেন গ্যাস। আমি কি জানি কতটুকু প্রাপ্ত হয়েছে অক্সিজেন গ্যাস? না, জানি না। তাহলে বের এই করতে পর্যন্ত হবে। আগে হচ্ছে একটা ডাটা যে 24.5 গ্রাম KClO থেকে উত্তপ্ত করে প্রাপ্ত অক্সিজেন গ্যাসকে কার সাথে বিক্রিয়া করাইছে? 10 গ্রাম বিশুদ্ধ ও কার্বনের উপর চালনা করে। তার মানে তোকে যে অক্সিজেন গ্যাসটা তুই পাইলে এটা এখন কার সাথে বিক্রিয়া করাইলো? অক্সিজেনের সাথে, সরি কার্বনের সাথে। তাহলে কার্বনের সাথে যদি চালনা করা হয় তাহলে কি হবে? সেখান থেকে কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে? আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কার্বন। সেই কার্বন ডাই অক্সাইডের আয়তন তোকে বের করতে বলছে 27 ডিগ্রি ও 750-এ। এখন অ্যাকচুয়ালি আমরা যখন অঙ্ক করে বের করি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, সেটা কি প্রমাণ অবস্থায় বের হয় না? তাহলে তোকে সাতাইশ হ্যাঁ। ডিগ্রি 750 মিলিমিটার এটা কি শর্তাধীন অবস্থায় বের করতে বলছে না? হুম। হ্যাঁ। তাহলে তোকে এইখানে হ্যাঁ। প্রথম কাজ হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা কিভাবে আসবে। আসলে তোকে তো অঙ্কের ভিতরে কিন্তু বলা থাকবে না যে এখানে লিমিটিং বিক্রিয়ক বের করো বা এরকম। হ্যাঁ, এরকম থাকতে পারে, যেমন 9-10-এ যেরকম করছিস। তবে বইয়েও কিছু অঙ্ক আছে যে উদ্দীপকে কোনটা লিমিটিং বিক্রিয়ক বা উপরে কোনটা লিমিটিং বিক্রিয়ক, বাট এই অঙ্কটাকে তুই একটু লক্ষ্য করে দেখ, এখানে কি কোনো কিছু বলা আছে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক বা উৎপাদ গঠনে কার ভূমিকা বেশি, এগুলো কি কিছু বলা আছে? তাহলে তোকে এখানে বুঝাই নিতে হবে যে লিমিটিং বিক্রিয়ক থেকেই উৎপাদ গঠন হবে। তাহলে এখন আমি বের করি প্রথমে KClO3 থেকে কতটুকু অক্সিজেন গ্যাস বের হয়। তাহলে KClO3 এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এখান থেকে কি পাবো? KCl পাবো আর কি পাবো? অক্সিজেন পাবো। সমতা যদি বিধান করস, অক্সিজেন এই দেখ, অক্সিজেন দেখ এই পাশে আছে কি 3, এই পাশে আছে কি 2। আমি কি বলছিলাম যদি এরকম বেজোড় সংখ্যক থাকে এক পাশে জোড় বিজোড় তাহলে কি করবি? উল্টায়া দিবি। মানে 3-এর সামনে 2 দিবি, 2-এর সামনে 3 দিবি, এবং এটা করতে যে পটাশিয়াম ক্লোরাইড 2টা হয়ে গেছে। তাহলে এখন এটার ভর বের করতো, 2 মোলের ভর বের করতো। 2 মোলের ভর কত হবে? তাহলে 2 ইন্টু পটাশিয়ামের হচ্ছে 39 যোগ ক্লোরিনের হচ্ছে তোর 35.5 যোগ অক্সিজেনের হচ্ছে 48, কত গ্রাম হয় একটু বলতো এখান থেকে? 245। টোটালটা হচ্ছে তোর 245 গ্রাম। এইখান থেকে আমরা কয় মোল অক্সিজেন পাচ্ছি? 3 মোল। 3। আমরা ভরই বের করি যেহেতু আমার 10 গ্রামের সাথে বিক্রিয়া করাইতে বলছে। তাহলে 3 মোল অক্সিজেনের ভর কত? 1 মোল যদি হয় 32, তাহলে 3 মোল কত হবে? 96 গ্রাম হবে না? 96 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রথমে যে 245 গ্রাম KClO3 থেকে O2 উৎপন্ন হয় কত গ্রাম? 96 গ্রাম। আর তোর কাছে প্রশ্নে দেওয়া আছে 24.5 গ্রাম KClO3 থেকে অক্সিজেন উৎপন্ন হয় 96 × 24.5 ডিভাইডেড বাই 245, কত হয়? 9.6 গ্রাম। 9.6 6। হ্যাঁ। গ্রাম আচ্ছা, তাহলে এখন আমার অঙ্কটা কার সাথে বিক্রিয়া করাইতে হবে? মানে অক্সিজেনকে কার সাথে বিক্রিয়া করতে হবে? কার্বন সলিডের সাথে বিক্রিয়া করাইতে হবে। কার্বনের সাথে যদি তুই অক্সিজেনের বিক্রিয়া করাস তাহলে তুই কি পাবি সেখান থেকে? কার্বন ডাই অক্সাইড পাবি। সমতা মিল হয়েই আছে। এখন একটু লক্ষ্য করতো, তোর কাছে কার্বন আছে কত গ্রাম? 10 গ্রাম। অক্সিজেন পাইছস কত গ্রাম? 9.6 গ্রাম। এখন তুই এন থেকে কার্বন ডাই অক্সাইড যে পাবি, কোনটা থেকে পাবি? কার্বনের ভূমিকা বেশি না অক্সিজেনের ভূমিকা বেশি? তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপাদনে লিমিটিং বিক্রিয়ক থেকে হবে না? এখন হ্যাঁ। কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা তোকে এখন বের করতে হবে। যে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কার্বন ডাই অক্সাইডের আয়তন বের করব, যাই হোক আয়তন বের করি আর যাই করি, তাহলে আগে এখান থেকে তোর আগে লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করতে হবে না? তাহলে লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করার জন্য কি করতে হবে? একটা একটা ম্যাথকে ধরে আরেকটার পরিমাণ বের করতে হবে। একটাকে ধরে কিরকম, যেমন ধর আমি কার্বনকে ধরলাম 12 গ্রাম, তাহলে 12 গ্রাম কার্বন বিক্রিয়া করে, 12 গ্রাম কার্বন বিক্রিয়া করে কতটুকু অক্সিজেন কতটুকু হয়? 32 গ্রাম অক্সিজেনের সাথে। আর তোর কাছে আছে কয় গ্রাম? 10 গ্রাম। আমি কিন্তু
অক্সিজেনটাকে নিয়ে কাজ করলাম না, আমি কিন্তু কার্বনটাকে নিয়ে কাজ করছি। যদি কেউ অক্সিজেনকে নিয়ে কাজ করতে চাস তাহলে উল্টা লেখাটা লিখবি যে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 12 গ্রামের সাথে, তখন 9.6 গ্রাম অক্সিজেন কতটুকুর সাথে বিক্রিয়া করবে। আর এইখানে আমি কার্বনেরটা ধরে অক্সিজেনের টাটা বের করতে চাই, তাহলে কার্বনের 10 গ্রাম বিক্রিয়া করবে অ্যাকচুয়ালি কতটুকুর সাথে, তাহলে 32 × 10 ডিভাইডেড বাই কত, 12 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে কত হয় এখানে, 26.667। 26.667 গ্রাম অক্সিজেন। তার মানে বোঝা যাচ্ছে কি 10 গ্রাম অক্সিজেনকে ব্যয় করার জন্য বা বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তোর অক্সিজেন লাগে কতটুকু, 26 গ্রাম। আর তোর এখানে অক্সিজেন আছে কতটুকু, 9। 9.6। তাহলে বলতো কার উপাদান আগেই শেষ হয়ে গেছে, 10 গ্রাম অক্সিজেনকে খরচ করার জন্য কি অলরেডি কি অক্সিজেন শেষ হয়ে গেছে না তোর দেওয়া উপাদানের অনুযায়ী, তোর দেওয়া মান অনুযায়ী। 10 গ্রাম কার্বন হবে। হ্যাঁ, 10 গ্রাম কার্বন, ঠিকই তো আছে। হুম 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 হুম। ঠিক আছে, এই ঠিক বুঝছি মতো বুঝছি। গুণ করতো, আমার তো মনে হচ্ছে গুণটা ঠিক নাই, ক্যালকুলেশনটা ঠিক করে করতো দেখছো। 32 × 10 ভাগ 26.6। 12, 26.66, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখতো আমাদের এখানে লিমিটিং বিক্রিয়া কোনটা একটু বলতো দেখি। কার্বন লিমিটিং বিক্রিয়া হবে না অক্সিজেন হবে? অক্সিজেন হবে তো, কারণ এই দেখ, হচ্ছিল ওর দশ 9। গ্রামের জন্য ওর লাগে কতটুকু, 26। 26 গ্রাম। আর তোর আছে কতটুকু, তোর কাছে আসিল কতটুকু অক্সিজেন? 9.6 গ্রাম। তাহলে কে লিমিট শেষ হয়ে যাবে, লিমিট শেষ হবে কার, অক্সিজেনের। অক্সিজেনের লিমিট শেষ না, তাহলে সুতরাং এখানে কে লিমিটিং বিক্রিয়ক হবে, অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক হবে। বুঝতে পারছিস, দেখ বুঝতে পারছিস কিনা। এখন অক্সিজেন যেহেতু লিমিটিং বিক্রিয়ক হবে, তাহলে কার্বন ডাই অক্সাইডের আয়তনটা কোন থেকে পাবি, কার্বন থেকে পাবি না অক্সিজেন থেকে পাবি? অক্সিজেন থেকে। অক্সিজেন থেকে পাবি, তাহলে অক্সিজেন থেকে চলি বের করি চল। তাহলে এরপরে আমরা লিখবো এরকম যে অক্সিজেনের কত 32 গ্রাম, তাহলে 32 গ্রাম অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কতটুকু, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 1 মোল না, 12। তাহলে 1 মোল কত 22.4 লিটার। আর তোর কাছে আছে কতটুকু 9.6 গ্রাম অক্সিজেন, তাহলে 9.6 গ্রাম অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কত, 22.4 × 9.6 ডিভাইডেড বাই 32, বল কত লিটার আসে। 6.72। হ্যাঁ, 6.7। আচ্ছা 6.7 লিটার, 6.7 লিটার। এখন বল এটা কি আনসার হবে? না, ওই যে কারণ হ্যাঁ, তাপমাত্রা কারণ আর চাপ। হ্যাঁ ওই তাপমাত্রায় আমাকে বের করতে হবে, তাহলে এক কাজ করি, আমরা এটাকে প্রমাণ অবস্থাতে বের করছি না, তাহলে আমরা প্রমাণ অবস্থাতে ধরি এটা। তাহলে প্রমাণ অবস্থাতে আমরা V1 কত পাইলাম, 6.7 লিটার। প্রমাণ অবস্থায় পি কত, P1 কত হবে হচ্ছে প্রমাণ এক। অবস্থায়, আচ্ছা এক কাজ করো, ওইখানে কি 700 কত দেওয়া আছে, 750 মিলিমিটার দেওয়া আছে না, 750। তো এখানে 1 ATM না আচ্ছা। ধরে 760 ধর, 1 ATM সমান, 1 ATM সমান 760 মিলিমিটার মার্কারি ধর। আচ্ছা P1 V1 T1 প্রমাণ অবস্থায় থাকে কত, 273 কেলভিন। আর তোর এখানে কি শর্ত অবস্থায় বের করতে বলছে, তাহলে শর্ত অবস্থায় আমাদের কত আছে, V2টা আমরা বের করবো শর্তধীন অবস্থায়। তাহলে P2 কত আছে এখানে, পিটু 350। 750 মিলিমিটার। এরপরে অঙ্ক সহজ, এটুকু অঙ্ক সহজ। আর T2 কত আছে আমাদের, 27 ডিগ্রি মানে 300 কেলভিন। তাহলে এখান থেকে আমরা P1 V1/T1 সমান সমান P2 V2/T2 দিয়ে এখান থেকে আমরা V2টা বের করব। তাহলে V2 সমান সমান P1 V1 T2 ডিভাইডেড বাই P2 T1। তাহলে কত হয়, P1 V1 760 ইন্টু V1 আসছে আমাদের 6.7 ইন্টু T2 হলো 300 কেলভিন, P2 750 ইন্টু T1 273, কত হয়, এটা অ্যাকচুয়ালি রেজাল্টে এটা হবে। 7.2।
সাত 6 দশমিক সরি 4-8। 4-8 লিটার, এটা হবে আনসার। এটুকে তো সমস্যা নাই, সমস্যা হলে এই যে মাঝখানের টুকুতে হওয়ার কথা, তাই না? হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ক যেটা বের করতে হবে। হিসাবটা বের করে নেওয়া, তারপরে অঙ্ক সব একই। হ্যাঁ, এইখানেই হুম। হচ্ছে ব্যবহারটা। এখন আমি এই অঙ্কটা কেন নিলাম, এইখানে কি তুই আগে থেকে কোনো লিমিটিং বিক্রিয়কের আঁচ পাওয়া গেছিল, যে না এটা আমার লিমিটিং বিক্রিয়ক বের করতে বলছে, এই সেই? তার মানে কি, যদি কখনো দুইটা বিক্রিয়ক থেকে, আমি আবারও বলতেছি তোদের, এরকম যদি কখনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে দুইটা বিক্রিয়ক থেকে আমার উৎপাদ হচ্ছে, দুইটা বিক্রিয়কের পরিমাণই আমাকে প্রশ্নে দেওয়া আছে, তখন ওই দুইটা বিক্রিয়ক থেকে আগে লিমিটিং বিক্রিয়ক বের করে সেই লিমিটিং বিক্রিয়ক অনুযায়ী তোকে অঙ্ক করতে হবে, সেই লিমিটিং বিক্রিয়কের মান অনুযায়ী অঙ্ক করতে হবে। যেমন আমি এখান থেকে বের করছি অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক, তারপর আমি অক্সিজেন আমার ওইখানে আসলে কতটুকু, 9.6 গ্রাম, সেই 9.6 গ্রামের জন্য কত লিটার আসে, 6.7 লিটার, কিন্তু সেটা আবার প্রমাণ অবস্থায় আসে। সেই জন্য আমরা প্রমাণ অবস্থায় বের করে প্রমাণ অবস্থায় ডাটাগুলা বসায়া বাকি ডাটাগুলা আমরা বের করছি। বুঝতেছিস, বুঝতে পারছিস? এই হুম। হ্যাঁ। এই হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক। এখন বাকি অঙ্কগুলা কি তোরা হোমওয়ার্ক করতে পারবি লিমিটিং বিক্রিয়ক রিলেটেড? 3টা না দেওয়া আছে। আহ তিনটা বলতে আমি সবচেয়ে বড়টাই করে দিলাম, 3.22। আচ্ছা ধর আরেকটা করাই দিই, আমি 3.22-এর ক নাম্বারটা করাই দিই, হ্যাঁ? 3.22-এর ক নাম্বারটা করাই। বলছে যে 2.02 গ্রাম ক্যালসিয়াম ও 2.02 গ্রাম হাইড্রোজেন গ্যাসের একটি মিশ্রণকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে? কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে? আচ্ছা, তাহলে তোকে বিক্রিয়া করতে বলছে ক্যালসিয়াম আর হাইড্রোজেনের সাথে, তাহলে ক্যালসিয়াম আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? ক্যালসিয়াম হাইড্রাইড। এখন কত গ্রাম উৎপন্ন হবে, এখানে কি আমার ক্যালসিয়ামের পরিমাণ কত দেওয়া আছে, 2.02 গ্রাম, আবার হাইড্রোজেনের পরিমাণও দেওয়া আছে 2.02 গ্রাম। এখন তুই কি অ্যাকচুয়ালি জানোস যে কোনটা লিমিটিং বিক্রিয়ক? আমার তো ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে লিমিটিং বিক্রিয়ক থেকে, তাহলে তোকে প্রথমেই কি লিমিটিং বিক্রিয়ক বের করে নিতে হবে না? হ্যাঁ। তাহলে লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করা যাবে, যে কোনো একটা ডাটাকে ইউজ করে আরেকটা ডাটা কতটুকু লাগে সেটা আমরা বের করব। যেমন এইখানে আমরা দেখতেছি ক্যালসিয়ামের 1 মোল আছে, সমতা মিলছে, হ্যাঁ ক্যালসিয়ামের 1 মোল হচ্ছে 40 গ্রাম, তাহলে 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে, আর হাইড্রোজেন আছে কয়েক গ্রাম, আমি 2 গ্রাম ধরলাম, আমি আর অন্য ভ্যালু ধরলাম না, 2.016 ধরলাম না। তাহলে 2 গ্রাম কার সাথে, হাইড্রোজেনের সাথে। আর তোর কাছে আছে ক্যালসিয়াম আছে হলো 2.02 গ্রাম, তাহলে 2.02 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে, তাহলে 2 × 2.02 ডিভাইডেড বাই কত, 40। দেখতো কত গ্রাম আসে হাইড্রোজেন? 0.101 আছে। 0.101 ওয়ান। গ্রাম কি হাইড্রোজেন না? আচ্ছা। হাইড্রোজেন, হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে লিমিটিং বিক্রিয়ক কি, হাইড্রোজেন না ক্যালসিয়াম? দেখতো একটু তুলনা করতো, দেখ 2 গ্রাম খরচ করতে গিয়ে হাইড্রোজেন মাত্র প্রয়োজন হয় 0.1 গ্রাম, আর তোর কাছে হাইড্রোজেন তো দেওয়াই আছে 2 গ্রাম, তাহলে কি 2 গ্রাম কি পুরাটা কি ইউজ হয়েছে? না। না। তাহলে এখানে ক্যালসিয়াম পুরাটা ইউজ হয়ে গেছে না? হ্যাঁ। হুম। তাহলে এইখানে আমার ক্যালসিয়াম কি হবে, লিমিটিং বিক্রিয়ক হবে না? হ্যাঁ, দেখ তো বুঝতেছিস কিনা লিমিটিং বিক্রিয়কটুকু? বুঝছি। বুঝছি। আচ্ছা ওকে, তাহলে এইখানে আমাদের হচ্ছে ক্যালসিয়াম আমাদের কি বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এবার তাহলে ক্যালসিয়াম থেকে আমাদের ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে, তাহলে আমরা যদি ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন করি তাহলে আমরা বলতে পারি যে 40 গ্রাম ক্যালসিয়াম থেকে
আমার কি জানতে চাইছে? পরিমাণ কত গ্রাম। তাহলে 40 গ্রাম থেকে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয় কতটুকু? 42 গ্রাম না? হ্যাঁ। ক্যালসিয়ামের 40 আর হাইড্রোজেনের 2। আর তোর কাছে আছে হ্যাঁ কতটুকু? 2.02 গ্রাম। 2.02 গ্রাম থেকে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয় কতটুকু হবে? তাহলে 42 × 2.02 ডিভাইডেড বাই 40। 2 পয়েন্ট। 2.121। 2.121 গ্রাম। এটাই হবে না আনসার? হ্যাঁ। বুঝতে পারছস? হ্যাঁ। হুম। আচ্ছা, আরেকটা করি, 3.21। তোদের হোমওয়ার্ক, উদাহরণের গুলা হোমওয়ার্ক আমি অ্যাক্টিভিটিস করে দিলাম। 3.21 কি বলছে? যে লোহা ও স্টিমের বিক্রিয়ায় লোহা ও স্টিমের বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। উচ্চ তাপমাত্রায় H2 গ্যাস উৎপন্ন হয়। 450 গ্রাম লোহা, 450 গ্রাম লোহা ও 150 গ্রাম পানি, 150 গ্রাম পানি থেকে উৎপন্ন উৎপন্ন স্টিমের মধ্যে বিক্রিয়া উৎপন্ন স্টিমের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন এর পরিমাণ গ্রাম ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিটার এককে বের করো। তাহলে এখানে দেখ কি জানতে চাইছে। প্রথমে বলছে যে লোহা ও স্টিমের বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমি লোহা, লোহা বলতে কি বুঝবো? লোহা বলতে Fe বুঝবো। স্টিম বলতে কি বুঝবো? স্টিম বলতে পানি বুঝবো। এই বিক্রিয়াটা একটু ঝামেলা আছে। আয়রনের দুইটা জারণ মান আছে। একটাকে আমি মনে হয় তোদের একবার বলছিলাম, এটা আয়রনের দুইটা জারণ মান, এই অনুযায়ী আমাদের দুইটা অক্সাইড তৈরি হয়। একটা হচ্ছে ফেরাস অক্সাইড আর একটা হচ্ছে ফেরিক অক্সাইড। এই দুইটাকে যোগ করলে একসাথে পাওয়া যায় Fe3O4। বুঝতেছস? তাহলে আয়রন ও স্টিমের বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আয়রন ও স্টিম, তার মানে এখান থেকে আমি কি পাবো বলতো? Fe3O4 পাবো, প্লাস কি পাবো? হাইড্রোজেন পাবো। এখন হাইড্রোজেনের সমতা যদি করস তাহলে কি কি হবে? সমতা করলে দেখা যাচ্ছে যে আয়রন আমার 3টা আছে, তাহলে আয়রনের সামনে 3 দেব। অক্সিজেন আমার 4টা আছে, তাহলে আমি অক্সিজেনের সামনে মানে পানির সামনে 4 দিব। হাইড্রোজেন হয়ে গেল 8টা। তাহলে এই হাইড্রোজেনের সামনে আমার 4 হবে। আচ্ছা, এবার আমাকে বলছে কি যে 450 গ্রাম লোহা ও 150 গ্রাম পানি। তাহলে আবারও কি দুইটা বিক্রিয়ক আসলো না? যখনই দুইটা বিক্রিয়ক আসবে তাহলে সেখান থেকে আগে কি বের করে নিতে হবে? লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। তাহলে আমি র্যান্ডমলি করি যে আমি লোহাটা থেকে পানির পরিমাণটা বের করি আগে, যে দেখি পানি কতটুকু লাগে আমাদের। তাহলে লোহা এখানে 3 মোল, তার মানে কি 3 × কি 56 গ্রাম লোহা। তাহলে 3 × 56 গ্রাম Fe থেকে মানে Fe বিক্রিয়া করে, 3 × 56 গ্রাম Fe বিক্রিয়া করে পানি আমার কত? পানি তো 18। তাহলে 18 × 4 কত হয়? এত গ্রাম পানির সাথে। আর তোর কাছে লোহা আছে কতটুকু? 450 গ্রাম লোহা আছে। তাহলে এত গ্রাম বিক্রিয়া করে 450 ভাগ কত? 3 × 56। দেখতো কত গ্রাম আছে হাইড্রোজেন? 192.85। 0.5। কত? 192.85।
192.85 গ্রাম কি হাইড্রোজেন। এখন তোর কাছে প্রশ্নে হাইড্রোজেন কতটুকু ছিল? 150। এর চেয়েও কি বেশি খরচ হয়ে গেছে না? হ্যাঁ। এর চেয়েও কি বেশি প্রয়োজন হচ্ছে না? 192 প্রয়োজন সেই 450 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য। আর আমার কাছে আছে হাইড্রোজেন, পানি আছে, সরি পানি না তো, হাইড্রোজেন না তো, পানি পানি। তাহলে আমার দেখি তো পানি 150 গ্রাম আছে, তাহলে আমার লাগে 192 গ্রাম। তাহলে পানির কি লিমিট শেষ হয়ে গেছে না? তাই না? পানির লিমিট শেষ হয়ে যাওয়াতে তাহলে পানি আমার লিমিটিং বিক্রিয়া হবে। আবার বলতেছি যে এখানে আমার 450 গ্রাম লোহার সাথে পানির প্রয়োজন হয় 192 গ্রাম, আর পানি আমার প্রশ্নে দেওয়া আছে 150 গ্রাম। তাহলে পানি তো কম পড়তেছে, তাহলে পানি যেহেতু কম পড়তেছে তাহলে পানি আমার লিমিটিং বিক্রিয়ক। তার মানে সুতরাং পানি কি হবে? লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে পানি যদি আমাদের লিমিটিং বিক্রিয়ক হয়, পানি থেকেই আমাদের কি উৎপন্ন হবে? ম্যাক্সিমাম হাইড্রোজেনটুকু উৎপন্ন হবে। তাহলে হাইড্রোজেন আমাদের পানি আছে কত? পানি আছে আমাদের 72 গ্রাম। তাহলে 72 গ্রাম পানি থেকে আমাকে দুইটা মান বের করতে বলছে, হাইড্রোজেনের পরিমাণ গ্রাম এককে, তাহলে আমি আগে গ্রাম বের করে নিয়ে আসি। তাহলে 72 গ্রাম পানি থেকে H2 উৎপন্ন হয়। H2 উৎপন্ন হয় হাইড্রোজেনের কত গ্রাম? 2 গ্রাম। আর তোর কাছে অ্যাকচুয়ালি পানি প্রশ্নে দেওয়া ডাটা অনুযায়ী 150 গ্রাম পানি থেকে হাইড্রোজেন উৎপন্ন হবে 2 × 150 ডিভাইডেড বাই কত হবে? 72 গ্রাম। কতটুকু হবে? 166। হ্যাঁ। আচ্ছা, ওখানে মনে হয় 4 অণু হাইড্রোজেন হইছে না? তো ও 4 গুণ হ্যাঁ, হবে তাহলে না? 4 × 2 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে হবে 8 গ্রাম, তাহলে 8। 16.97। 16.97 গ্রাম। ছয় আরেকবার। সাত হ্যাঁ, 6-7। ছয় 16.67। ছয়। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, 16.67 গ্রাম, এটা একটা আনসার। আমরা বইয়ের আনসারের সাথে হুবহু মিললো না কেন? আমরা যে 2 গ্রাম ধরছিলাম হাইড্রোজেন, অ্যাকচুয়ালি হাইড্রোজেনের ভর H2 এর ভর হবে 2.016। ওই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর ধরা হয় 1.008 এই হিসাবে। আচ্ছা, সমস্যা নাই, আমাদের ভগ্নাংশের পর একটু না মিললেও চলবে। এবার আয় হচ্ছে উম আর কি বের করতে বলছে? আয়তন বের করতে বলছে 20 ডিগ্রিতে। তাহলে অ্যাকচুয়ালি আয়তন যখন 20 ডিগ্রি বলবে, 20 ডিগ্রি হলো এনটিপি না এসটিপি বলতো? এনটিপি। এনটিপি। এনটিপিতে অ্যাকচুয়ালি আয়তন কত হয়? 24.04 না? বলে দিছিলাম না? এসটিপিতে হচ্ছে 22.4। এসএটিপিতে হ্যাঁ, হচ্ছে 24.78 পায়। 24.7। এইটা কি ক্লাস ছিল না? হয়েছিল মনে হয় নাকি? হয়েছিল। আর এর হচ্ছে 24.04। 24.04 না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা পাচ্ছি না। যাই হোক, তাহলে এটা কি বের করতো দেখি তোরা, তাহলে বের কর, আমি বসি, তোরা বের কর। যেভাবে এই যে অঙ্ক করছিলি 8 গ্রামের জায়গায় এখন শুধু লিখবি যে 72 গ্রাম থেকে উৎপন্ন হয় 24.04 লিটার। মিলছে? না।
50 সামথিং কেন আসে? কত আসে? দেখ, 50.08 আসে। আমার ফির আবার 5 দশমিক সামথিং আসে, এগুলো উল্টা পাল্টা মান কেন আসতেছে? একবার 50, 50, একবার 72 গ্রাম। 50.03 আসতেছে। 4 মোলের জন্য বের করা লাগবে না? হ্যাঁ, 4 মোলের জন্য বের করতে হবে। গুড। আমি দিয়ে এটা গুণ আবার ওই করা, তাহলে 4 দিয়ে 4 দিই। 4 দিয়ে গুণ। এবার মিলছে। দশমিক হ্যাঁ, তিন তিন। দেখ, তোরা মান বসানোর সময় একটু খেয়াল রাখিস, হ্যাঁ, মূল সংখ্যাগুলা ঠিকঠাক মতো একটু বসানোর চেষ্টা করিস। মিলছে? হ্যাঁ হ্যাঁ মিলছে। এবার ঠিক আছে। কত আসে? 200 ওই তো দশমিক 2, 3, 3। আচ্ছা, বুঝতে পারছস? হ্যাঁ। হ্যাঁ। তো আশা করি লিমিটিং বিক্রিয়ক গুলো বুঝতে পারছস। ও আচ্ছা, এইখানে একটু বলি, অনেক সময় অনেকে ভাবে কি, বা তোরা ভুল করতে পারো, যে 20 ডিগ্রি বলছে তার মনে হয় যে P1 V1 T1 করবো। না, এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণ অ্যাকচুয়ালি তো এখানে তোকে একটা টেম্পারেচার দেওয়া আছে। যদি ওরকম P1 V1 T1 তো দেখ তো, আমাদের P1 V1 T1 চাইলে কি অঙ্কের শেষে কি একটা আলাদা করে কি ডাটা দেওয়া থাকে না, যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন এত ডিগ্রি আর এতটুকু চাপের জন্য বের করতে বলছিল না? তার মানে কিন্তু এক্সট্রা হ্যাঁ। করে তোকে কিন্তু পি বা টি এগুলা কিন্তু দেওয়া থাকবে। তো এইখানে কিন্তু ওরকম কিছু না, এখানে জাস্ট তোকে কি বলছে, এখানে শুধু তোকে 20 ডিগ্রিতে বলছে। তাহলে 20 ডিগ্রি একটা প্রমাণ অবস্থা কিনা? প্রমাণ বলতে এনটিপি অবস্থাকে বোঝানো হয় আর কি। আর এনটিপি অবস্থায় আমাদের আয়তন হয় 24.04 লিটার। এই তো এই হচ্ছে এইখানের অঙ্ক। আমাদের আছে আর 5 মিনিট। তোদের কোনো প্রবলেম থাকলে বল। আর আগের যে হোমওয়ার্ক ছিল এগুলোর উদাহরণ সহ, এই লিমিটিং বিক্রিয়া রিলেটেড দেখবি উদাহরণ আছে। আমি একটা অঙ্ক আর করে দিই না, কোনটা? প্রথমটা। প্রথমটা তোরা করবি, এই যে কার্বন ডাই অক্সাইডের ভর ও অ্যাসিটিপি তে আয়তন কত। অ্যাসিটিপি হলে কি 24.789 ধরে অঙ্কটা করবি। আবার ওই যে দেখ, মিথেন আর অক্সিজেন দেওয়া আছে, দুইটা পরিমাণ দেওয়া আছে, ওইখান থেকে আগে লিমিটিং বিক্রিয়ক বের করবি, দেন লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদ বের করবি। একবার বের করবি ভর, আরেকবার বের করবি আয়তন। এই, ঠিক আছে? উদাহরণ তো আছে খালি। হ্যাঁ, উদাহরণ দুইটা আছে, 3.27 আর 3.28। হ্যাঁ করবি, তাহলে দুইটাই করবি, 27 28। যদি তারপরও প্রবলেম হয় আমাকে বলবি। আর আগের 3.4 অ্যাক্টিভিটিস এর যে অঙ্কগুলো আছে হোমওয়ার্ক, এগুলো ওই যে গ্রুপে দিবি, সবগুলাই করে দিবি। যেটা প্রবলেম হবে সেটা আমি আবার নেক্সট ক্লাসে করে দিব নি। আর আমাদের নেক্সট ক্লাসের কনসেপ্ট হবে ঘনমাত্রা, যেখান থেকে সৃজনশীলে একটা গ নাম্বার থাকবেই থাকবে। হুম, সেই ঘনমাত্রা গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করবো। তাহলে আজকে তোরা হচ্ছে ওই হোমওয়ার্ক গুলা করে ফেল, সময় থাকলে জমা দিয়ে দে। আর কারো প্রশ্ন থাকলে বল। নাই, প্রশ্ন নাই। এগুলা কি অ্যাডমিশনের কোশ্চেন? আহ অ্যাডমিশন বলতে এখন আমি তো তোদের হাজারি স্যারের বইয়ের অ্যাক্টিভিটিস গুলো মোটামুটি আমি যতটুকু করাই দিলাম, বাকিটুকু তোরা নিজেরা করেই ফেললি। এখান থেকে অ্যাডমিশন বলতে ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন আসে আর কি। এই ধরনের প্রশ্নগুলো বেশি দেয়, যেমন লিমিটিং বিক্রিয়ক রিলেটেড। তারপরে যে আগের যে অঙ্কগুলো করলি তোরা, ওই যে পিভিটি তে কনভার্ট করতে হয়, এগুলো রিটেন বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এ বেশি দেয়। এগুলা তুই এমসিকিউ তে দিতে পারবো? এমসিকিউ তে দেওয়া সম্ভব? না, এমসিকিউ দিতে ঢাকা ভার্সিটি দেয় না। আর ঢাকা ভার্সিটিতে দিলেও এরকম বড় ম্যাথ দিবে না, মানে একটা বিক্রিয়া করে তারপরে ওইখান থেকে আবার ডাটা, এখানে তো আমাদের ক্যালকুলেটরের ইউজ করতে হচ্ছে প্রচুর। ছোট ছোট ভগ্নাংশ মান আসতেছে না? এই, আর হ্যাঁ। ঢাকা ভার্সিটিতে যদি দেয়ও, তাহলে দেখা যাবে যে পূর্ণ সংখ্যা যেন আসে এরকম কাটাকাটি এরকম আসবে। কারণ এগুলো একটা অঙ্ক করতেই তো মনে কর মোটামুটি 3 4 মিনিট তো লেগেই যাবে, যদি বড় অঙ্ক দেয় আর কি। পূর্ণমান দিয়ে দিলেও হুম। প্রবলেম আছে। তবে এইখান থেকে অঙ্ক করার পরে তোদের একটা কনসেপ্ট ক্লিয়ার হইলো, যে যদি এমসিকিউ আসেও, খুব ছোট ছোট এমসিকিউ দিবে। তারা ভার্সিটির কোশ্চেন ব্যাংক আছে না, জয়কলি বা আসপেক্টস এর, কেমিস্ট্রি প্লাস। হ্যাঁ। আমি মেডি রসায়ন
এখন অন্য কি, ওই যে তুমি যে কেমিস্ট্রি অ্যাসপেক্টের কিনতে বলছিলে, ওটা কিনবো আমি? হ্যাঁ, কেমিস্ট্রি প্লাসটা নে। মেডি রসায়নটা ভালো, মেডি রসায়ন ভালো, মেডি রসায়ন পর আর হচ্ছে কেমিস্ট্রি প্লাসটা মানে ওইখানের মধ্যে ট্রিক্সও দেওয়া আছে, অনেক ট্রিক্স দেখার দরকার নাই, তুই র্যান্ডমলি যে আমি যে এগুলা করাইলাম এখান থেকে এই কনসেপ্ট গুলা দিয়ে দেখ পরিমাণগত রসায়নের ম্যাথ গুলা সলভ করতে পারতেছস কিনা। আর ওইখানে তো কনসেপ্ট দেওয়াই আছে, যেমন ঘনমাত্রার আলাদা কনসেপ্ট দেওয়া আছে, এই যে এগুলা বিক্রিয়া রিলেটেড মোল সংখ্যা গণনা আলাদা দেওয়া আছে। অঙ্ক করে ফেলা, সাথে পাশাপাশি অঙ্ক করলে বুঝতে পারবি যে অ্যাডমিশনে কেমন কোশ্চেন দেয়। বেশিরভাগ সময় জ্ঞানমূলকই দেয় এখান থেকে, ঘনমাত্রা থেকে প্রশ্ন আসে, জারণ বিজারণ থেকে প্রশ্ন আসে, জারক বিজারক কোনটি, এগুলো আসবে। আমরা স্টেপ বাই স্টেপ যাবো, আমাদের সামনে নির্দেশক আছে, টাইট্রেশন আছে, এগুলো পড়বো। আমরা ঘনমাত্রা শুরু করি, তারপরে সব ঠিক হবে। তাহলে তোরা এইটুকু শেষ করে ফেল, আমাদের পরবর্তী রসায়নের মানে পরিমাণগত রসায়নের পরবর্তী কনসেপ্ট শুরু হবে ঘনমাত্রা থেকে। ওগুলা এত কঠিন ম্যাথ না, পারবি, ওগুলা সহজ সহজ। ও শোনো, কাল ক্লাস নিবো না, শুক্রবারে সকালে পরীক্ষা আছে, শনিবারে নিও ক্লাস। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে শনিবারই দিনই করিস। তাহলে তোরা কিন্তু তাহলে কালকের মধ্যে এটা হোমওয়ার্ক জমা দে, আজকে যেটুক দিলাম করে ফেল, আচ্ছা ভাইসাও করে ফেল, আচ্ছা। ওকে? আচ্ছা। আমিও কি তাহলে আসপেক্টর এই কোয়েশ্চেন ব্যাংকটা হ্যাঁ কিনবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবই কিনবি, মেডি রসায়ন কিন, আসপেক্টস এর ওই কেমিস্ট্রি প্লাস আর কি, ওটা দেখ। মেডি রসায়ন আছে কিন্তু আসপেক্টর নাই। হ্যাঁ, আসপেক্টসটা নে, ওইটা কেমিস্ট্রি প্লাসটা নিস, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা। থাক তাহলে আজকে এই পর্যন্তই।